আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভয়েস। তোমরা বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষকের নিকট অনেক রুলস অনেক কিছু শিখেছো ভয়েস সম্পর্কে। তারপরেও তোমাদের ভয়েস করতে গেলে সমস্যা হয়, তোমরা খুব দ্রুত ভয়েস করতে পারো না। আমি কথা দিচ্ছি, যদি এই ক্লাসটি তোমরা মনোযোগের সহিত প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমাদের ভয়েস নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। শুধুমাত্র একাডেমিক পরীক্ষা নয়, বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমাদের ভয়েস নেওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা জানি, সবাই জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তার আগে আমরা ছোট্ট করে একটু শিখে নেই ভয়েস আসলে কি। ভয়েস শব্দের অর্থ বাচ্য, কিন্তু বাচ্য মানে আমরা অনেকেই জানি না। আসলে বাচ্য মানে ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমা। তাহলে আমরা বলতে পারি ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমাকে বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়ার যে রূপ তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়তা নির্দেশ করে, তাই ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট ভার্বের কাজ সম্পূর্ণ করে। প্যাসিভ ভয়েস যেখানে সাবজেক্ট ভার্বের কাজ সম্পূর্ণ করে না, অন্য ক্ষেত্রে করানো হয়। অ্যাক্টিভ ভয়েসের সঠিক বাংলা হলো কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের সঠিক বাংলা কর্মবাচ্য নয়। তারপর আমরা মনে রাখবো যে প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। তাহলে আমরা এখানেই বুঝতেছি কর্তৃবাচ্যে কর্তা প্রধান আর কর্মবাচ্যে হবে এখানে কর্মপ্রধান। এজন্য কিন্তু হয় যে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এটা আমরা সবাই জানি। তাহলে আমরা প্রথমে এখন শিখব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে যে পার্থক্যগুলো আছে। আমরা প্রথমে জানলাম যে অ্যাক্টিভ ভয়েসের প্রথমে থাকে সাবজেক্ট, কিন্তু প্যাসিভ ভয়েসের প্রথমে কি থাকবে? অবজেক্ট। অবজেক্ট বলতে ওই অ্যাক্টিভের অবজেক্টিভ, প্যাসিভের সাবজেক্ট হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটি থাকবে, সেই ভার্বটি বিভিন্ন ফর্মে থাকতে পারে। সেটি হতে পারে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হতে পারে পাস্ট ফর্ম, হতে পারে কন্টিনিউয়াস ফর্ম, হতে পারে পাস্ট পার্টিসিপল ফর্মও থাকতে পারে। কিন্তু আমরা যখন এই ভার্বটিকে প্যাসিভে রূপান্তর করব, তখন এখানে সবসময় ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্বের বিভিন্ন রূপ থাকতে পারে, কিন্তু প্যাসিভের সবসময় ভার্বের 3 নম্বর ফর্মটা হবে। তারপরে আমরা জানলাম এখানে অ্যাক্টিভে ভার্বের পর অবজেক্ট থাকে। একইভাবে এখানে কি বসবো? এখানে আমরা অবজেক্ট বসাবো। তারপরে এখানে এক্সটেনশন। তাহলে এখানে মূল পার্থক্যটা হলো অ্যাক্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট হবে, প্যাসিভে অ্যাক্টিভের অবজেক্টে এখানে সাবজেক্ট হবে। আর আমরা এখানে দুইটা কথা অবশ্যই মনে রাখবো যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমরা প্যাসিভ ভয়েসে দুইটা ওয়ার্ড অতিরিক্ত বসাবো। সেই দুটি শব্দের একটি হলো সাহায্যকারী ভার্ব আর একটি হলো প্রিপোজিশন। সেটি হতে পারে বাই, হতে পারে অ্যাট, ইন, টু, অনেক কিছু হতে পারে। এই সম্পর্কে আমি একটু পরেই বলি। তার প্রথমে আমি আবারও বলতেছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার সময় দুইটা শব্দ আমাদের বেশি যুক্ত করতে হয়। সেই দুইটা শব্দের একটি যুক্ত হবে ভিথিরির আগে আর একটি হবে ভিথিরির পরে। এই সামান্য তথ্যটুকু মনে রাখতে পারলেই আমরা সাধারণত যে কোনো ভয়েস আমরা করতে পারবো। ওকে, তার আগে আমি বলে নেই যে আসলে এই ভয়েসকে ভালোভাবে করতে হলে অবশ্যই তোমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, টেন্স, পার্সন এবং নাম্বার। যদি কারো এই বিষয়গুলো সমস্যা থাকে, তোমরা অবশ্যই এই বিষয়গুলো জেনে নাও। আমার কিছু লেকচারে এগুলো আছে, আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে যদি প্রয়োজন মনে হয়। তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমরা সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কীভাবে ব্যবহার করব। যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে অ্যাম, ইজ, আর। আর পাস্ট হলে আমরা কী বসাবো? ওয়াজ, ওয়্যার। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কী বসাবো? বি। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে এদের সাথে আমরা কী বসাবো? বিন বসাবো। আর যদি ওই বাক্যে অ্যাক্টিভ সেন্টেন্সে কোনো মডালস ভার্ব থাকে, তাহলে সেই মডালস ভার্ব প্লাস বি বসাবো। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু এখানে কোনো রুলসের কথা বললাম না, শুধু এখানে পার্থক্য বললাম আর এখানে সাহায্যকারী ভার্বের একটু অংশ আলোচনা করলাম। এই দুইটা অংশ যদি কেউ মনে রাখতে পারে,
তাহলে সে সাধারণ যে ভয়েসগুলো আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সবগুলো ভয়েস সে করতে পারবে। আর মনে রাখবা যে এই কথাগুলো হলো ভয়েসের মূল কথা। আচ্ছা, তাহলে এই সামান্য তথ্যের উপর ভিত্তি করে দেখি আমরা এই যে এখানে বেশ কিছু এক্সাম্পল আমি লিখেছি, দেখি এগুলো আমরা সলভ করতে পারি কি না। প্রথম এক্সাম্পলটা আমাদের সবারই কমন, ভয়েস চেঞ্জ শিখতে হলে আমরা সবাই এই রুলসটা দিয়েই প্রথমে শুরু করি। আই ইট রাইস উইথ মাই প্যারেন্টস। তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সব ভার্বের ভয়েস চেঞ্জ হবে না, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে। অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট থাকবে শুধুমাত্র সেই ভার্বের ভয়েস চেঞ্জ হবে, অন্যথায় সেই সেন্টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হবে না, অথবা সেই ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হবে না। তাহলে আই ইট রাইস, অবশ্যই এখানে ইট ভার্ব, আমরা জানি ভার্বের আগেরটুকু সাবজেক্ট, ভার্বের পরেরটুকু অবজেক্ট, এবং অবজেক্টের পরে যেখান থেকে প্রিপজিশন শুরু হয় সেখান থেকে বাকি অংশ এক্সটেনশন। আর আমরা জানি যে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, এটা আসলে আমরা সাধারণত বাক্যের শেষেই রাখি। তাহলে যদি আমরা এই বাক্যটিকে প্যাসিভে রূপান্তর করতে যাই তাহলে আমরা প্রথমে অবজেক্টটা লিখবো অবশ্যই। তাহলে এখানে অবজেক্টটা রাইস, আমি রাইস লিখছি। তারপরে আমরা জানি যে এখানে সাবজেক্টের পর এখানে আসতেছে কি সাহায্যকারী ভার্ব। এখন এই সাহায্যকারী ভার্বটা কোথা থেকে শিখলাম? আমরা এখান থেকে শিখলাম যে টেন্সের উপর ডিপেন্ড করে সাহায্যকারী ভার্বটা বসবে। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে বসাবে আমি স্যার। আর আমরা সবাই জানি যে এই বাক্যটি, এই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি বসালাম যে অবজেক্টটা বসালাম প্রথমে রাইস, তারপর এখানে ইস বসালাম, তারপর আমরা জানি সবসময় এখানে কি বসাবো ভিতরি, আমি ভিতরি বসালাম। তারপরে সাধারণত প্রিপজিশন কি বসে বাই, এখানে সবসময় বাই বসবে তা কিন্তু নয়, অনেক সময় বাই ছাড়া অন্য অন্য প্রিপজিশন বসতে পারে। কখন কখন বসে এটা হলো যে কিছু কিছু ভার্বের পর আমরা সবাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যাপারটা শুনেছি, সেক্ষেত্রে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো বসে। যেমন মোস্ট কমন একটা শব্দ নোন, নোন ইউ নোন, এরপরে টু বসে। এই বিষয়গুলো আমি পরে ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা এই বাক্যটা বুঝলাম কি না যে আসলে আমরা প্রথমে অবজেক্টটা নিলাম। কেন অবজেক্টটা নিলাম? কারণ আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি, আর এই অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, আমরা করতেছি কর্মবাচ্য। তাহলে কর্মবাচ্য তো প্রথমে কর্ম নিয়ে আসতে হবে অবভিয়াসলি। তাহলে এখানে কর্মটা হলো রাইস, আমি রাইস নিয়ে আসবো, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে ভিতরি, তারপরে প্রিপজিশন, এখানে স্বাভাবিকভাবে বাই হয়। তারপরে এখানে যে সাবজেক্টটা আছে, অর্থাৎ এই যে এই সাবজেক্টটা এখানে কি হবে? অবজেক্টে রূপান্তর হবে। তাহলে এই সাবজেক্টের আমরা কি লিখবো? এখানে অবজেক্ট ফর্মটা লিখবো। তাহলে এই আয়ের অবজেক্ট ফর্মটা কি মি। তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা শিখে নেবে যে আমি কিন্তু এখানে বলছি পার্সন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, এটার অবজেক্ট ফর্ম কি মি, পজিটিভ ফর্ম কি মাই। এই যে বিভিন্ন প্রোনাউনগুলোর যে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম আছে, এগুলো আমরা অবশ্যই শিখে নেব। তাহলে আমি সবশেষে কি লিখলাম? এক্সটেনশন, কারণ এক্সটেনশন সবসময় বাক্যের শেষে বসে। তারপর এক্সাম্পলটা আমরা দেখি, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইথ দ্য ওয়ার্কার্স। তাহলে আমরা অবশ্যই এখানে বাক্যের বিভিন্ন অংশগুলো ভাগ করে নিব। আর এখানে আমরা জানি যে হ্যাভ ডান এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, আর এটুকু হলো এক্সটেনশন, আর এটুকু হলো সাবজেক্ট। তাহলে আমরা জানি এক্সটেনশন আমাদের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই, কারণ এটা অবশিষ্ট অংশ বাক্যের শেষে বসবে। তাহলে আমরা প্রথমে অবজেক্টটা নিব, অবজেক্টটা এখানে কি দ্য ওয়ার্ক, তারপরে এখানে হ্যাজ কেন হলো তোমরা নিশ্চয়ই বুঝছো যে দ্য ওয়ার্ক এখানে সিঙ্গুলার, এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে হ্যাজ। আর এখানে বিন কেন বসলো আমি এখানে বলছি যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার সাথে আমরা কি বসাবো? বিন। তাহলে আমি এখানে বিন বসালাম, তারপরে ডান, ভিতরে অবশ্যই বসবে, তারপরে প্রিপজিশন বাই, আর দের সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হলো কি দেম, তারপরে উইথ দ্য ওয়ার্কার্স এক্সটেনশন শেষে বসাবো। এভাবে দেখো, দে আর প্লেইং ফুটবল ইন দেয়ার স্কুল ফিল্ড। আমরা প্রথমে এই বাক্যের বিভিন্ন অংশগুলো ভাগ করে নেব। আর প্লেইং হলো ভার্ব, দে সাবজেক্ট, ফুটবল হলো অবজেক্ট, এটা এক্সটেনশন। আমি কিন্তু বারবারই বলছি আমরা অবশ্যই একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলো আগে আলাদা করে ভাগ করে নিব।
এটা আমাদের ভয়েস চেঞ্জ করার প্রথম একটা শর্ত বলতে পারি আমি, খুব ভালো হবে। এভাবে করে দিলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমি অবশ্যই অবজেক্টটা নিলাম প্রথমে ফুটবল, তারপরে ইজ কেন হলো, ফুটবল সিঙ্গুলার, এজন্য ইজ হবে। এখানে আর থাকলে এখানে ইজ হয়ে যাচ্ছে, কারণ সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার ভার্ব বসবে। এখন যদি এখানে প্রশ্ন করে কেউ যে আচ্ছা সিঙ্গুলার ভার্ব কিভাবে চেনা যাবে, খুবই সহজে। সবসময় খেয়াল রাখবে যে যেই ভার্বগুলো শেষে এস থাকে সেই ভার্বগুলো সিঙ্গুলার, আর যেই ভার্বগুলো শেষে এস থাকে না সেই ভার্বগুলো সিঙ্গুলার না, সেই ভার্বগুলো প্লুরাল। এক্ষেত্রে এমটা ব্যতিক্রম, আর বাকি সবগুলো এই নিয়মের মধ্যেই পড়বে। তাহলে ফুটবল সিঙ্গুলার, আমি এখানে ইজ বসাবো। তারপরে বিং কেন বসলাম, আমি বলছি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখানে বিংটা অতিরিক্ত বসতেছে কেন, বাক্যটি কন্টিনিউয়াস টেন্স বিধায়। তারপরে প্লেড, অবশ্যই ভিতরি বসবে। এই প্লেইংয়ের ভিতরি কিন্তু আসলে প্লেইংটা কিন্তু না, এখানে বিং বসানোর মূল কারণটা হলো যে এখান থেকে এই আইএনজিটা এখানে রাখার জন্য, আইএনজিটা এখান থেকে বাদ দেওয়ার জন্য। তাহলে এখানে প্লে থাকে, প্লের ভিতরে হলো প্লেড। তারপরে ওই একইভাবে বাই, তারপরে দেম, দের অবজেক্ট ফর্ম দেম, তারপরে এক্সটেনশন। তারপরে আমরা দেখি উই শুড অবে আওয়ার প্যারেন্টস। তাহলে শুড হলো একটা মডালস ভার্ব, আমরা জানি মডালস ভার্ব আছে 13টা। তাহলে শুড মডালস ভার্ব, শুড এটা হলো ভার্ব, প্রথমে অবজেক্টটা বসাবো আওয়ার প্যারেন্টস। তারপরে মডালস, আমরা জানি যে কোনো মডালস ভার্বের সাথে মডালস প্লাস বি প্লাস ভিত্তি বসবে। তাহলে আমি এখানে মডালসটাই লিখবো, এখানে এই মডালস যে মডালস থাকবে সেই মডালসই লিখবো। উইল থাকলে উইল লিখবো, শ্যাল থাকলে শ্যাল লিখবো, শুড থাকলে শুড, উড থাকলে উড, ক্যান থাকলে ক্যান, কুড থাকলে কুড, তারপরে মে থাকলে মেই লিখবো, মাস্ট থাকলে মাস্টই লিখবো, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যে মডালস ভার্ব থাকবে সেই মডালস ভার্বটা লিখবো। তারপরে বি বসাবো শুধু, তারপরে ভিতরি, তারপরে অবশ্যই ভিতরি পরে আমরা জানি কি লিখবো, বাই। সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা যে ভিতরির আগে সাহায্যকারী ভার্ব, তারপরে প্রিপোজিশন বাই। তাহলে আমরা এখানে বাই, তারপরে বসলাম কি আজ, অবশ্যই উই এর অবজেক্ট ফর্ম হলো আজ। এখন আমি এখানে একটা বড় একটা বাক্য লিখছি, দেখো, মেনি স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি নেগলেক্ট দেয়ার স্টাডি উইথাউট এনি রিজন। তাহলে এই বাক্যটা বড়, অনেক সময় তোমরা বড় বাক্য দেখে তোমাদের সমস্যা হয়, কিভাবে করব, একইভাবেই করব। আমরা প্রথমে বাক্যের বিভিন্ন অংশগুলো বের করে নেব। তাহলে এখানে আমরা দেখতেছি নেগলেক্টটা হলো ভার্ব, তাহলে ভার্বের সামনের অংশ হলো সাবজেক্ট আর পরের অংশ হলো অবজেক্ট। আর অবজেক্টের পর যেখান থেকে প্রিপোজিশন শুরু হয় সেখান থেকে বাকি সম্পূর্ণ অংশ কি এক্সটেনশন। তাহলে এটা হলো এক্সটেনশন। এক্সটেনশন আমি বারবার বলছি, এক্সটেনশনে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে প্রথমে আমরা অবজেক্টটা নিলাম, অবজেক্টটাকে দেয়ার স্টাডি, ইজ কেন হলো, নেগলেক্টটা হলো V1, ভার্বের মূল ফর্ম মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেয়ার স্টাডি সিঙ্গুলার, তাহলে ভার্ব হলো সিঙ্গুলার, ভিতরি নেগলেক্টেড, ভিতরি নেগলেক্টেড, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টটা লিখবো, তারপরে এক্সটেনশন। এখন দেখো যদি বাক্যটি নেগেটিভে থাকে তখন আমরা কি করব, যেমন দে ডিড নট কল মি ইয়েস্টারডে। তাহলে ডিড নট, এখানে ডিড আছে, ডিড মানে এই বাক্যটি পাস্ট টেন্সে আছে। ডিড থাকা মানে কি আমরা বুঝতেছি এটা পাস্ট টেন্সে আছে। এখানে ডু থাকা মানে কি প্রেজেন্টে আছে। ডু বা ডাজ থাকা মানে প্রেজেন্ট, আর ডিড থাকা মানে কি পাস্ট। তাহলে অবশ্যই এখানে এই ডিড এবং এই কল হলো ভার্ব, মি হলো অবজেক্ট, তাহলে মির সাবজেক্ট হলো আই, তারপরে কি লিখবো সাহায্যকারী ভার্ব কি লিখবো ওয়াস, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব ওয়াস। তারপরে নেগেটিভের কারণে আমরা এখানে নট বসাবো, কলের ভিতরে কল্ড, প্রিপোজিশন বাই, দে কেটে লিখবো দেম, স্টার্টের লাস্টে। যদি এমন হয় যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি অবজেক্ট আছে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি, তবে সব থেকে ভালো হবে নিকটের অবজেক্টটা নেওয়া ভার্বের, অর্থাৎ প্রথম অবজেক্টটা যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে এটাই ভালো উত্তম। যেমন দেখো মিস্টার রহমান টিচেস আস ইংলিশ, এখানে টিচেসটা হলো ভার্ব, এই আস এবং ইংলিশ দুটো অবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হলো আমরা কোনটা নেব, আমরা দুটোর যে কোনো একটা নেব, দুটো নেওয়া যাবে না, যে কোনো একটা। এখন
এক্ষেত্রে আমি বলবো তোমরা সবসময় নিকটেরটা নিবে, অর্থাৎ ভার্বের নিকটে যে অবজেক্টটা আছে, যেমন আস, আমরা আস নিলাম, লাস্ট কেটে আমরা এখানে কি লিখবো, উই। তারপরে এখানে আর কেন হলো, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই এর পর আর হবে, বহুবচন, ভার্ব বহুবচন, টিচের ভিতরি টথ। এখন এখানে বাই বসানোর কথা ছিল এই নিয়ম অনুসারে, কিন্তু যেহেতু এখানে একটা অবজেক্ট আছে, সে অবজেক্টটা এখানে লেখার পরে বাই লিখবো, এটুকুই শুধু। তারপরে যদি আমি চিন্তা করি যে না, আমি এখানে আজটা না নিয়ে ইংলিশটা নেব, তাও করা যাবে। সেক্ষেত্রে ইংলিশটা নিলাম, ইংলিশ ইজ টথ আস, এই আজটা এখানে থাকলো বাই মিস্টার রহমান। আজকের ক্লাসটা এটুকুই। তবে ভয়েস নিয়ে আরও যে যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস হয়, তারপরে অপারেটিভ সেন্টেন্সের ভয়েস হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, এছাড়াও ভয়েসের যে বেশ কিছু ব্যতিক্রম রুলস আছে, সবগুলো নিয়ে আমরা আরেকটি ক্লাস করব। অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে।